বন্ধুরা আবারও চলে আসলাম অন্বেষা ক্রিয়েটিভ এডুকেশনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে। অ্যাকচুয়ালি ভয়েস চেঞ্জের টপিক নেওয়ার জন্য আমরা ফার্স্ট এপিসোডে আলোচনা করছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। আজকের সেকেন্ড এপিসোডেও অ্যাসার্টিভ সেন্টেন্সেরই আলোচনা করব, অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভে রূপান্তর করা যায়। বা প্যাটার্নটা একটু ভিন্ন থাকবে, সেটা হচ্ছে ডাবল অবজেক্ট যুক্ত সেন্টেন্সকে অ্যাক্টিভ টু প্যাসিভ। আই মিন দেখেন এখানে অ্যাক্টিভ উপরে লিখছি, বাই দিয়ে প্যাসিভ নিচে লিখছি, তার মানে অ্যাক্টিভ ভয়েসকে রূপান্তর করে আমি কি বানাইতে হবে, প্যাসিভ বানাইতে হবে। এইজন্য একটু সিস্টেমে লিখে দিয়েছি, বাট এখানে সরাসরি এক্সাম্পলে চলে আসছে। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের রুলস একটাই থাকবে, যে রুলস আমরা প্রথম এপিসোডে মানে শিখে ফেলছি, ওই একটা রুলস অ্যাপ্লাই করে আমরা এই যত সমস্যা আছে সব সমস্যাই অ্যাসার্টিভ সেন্টেন্সে সমাধান করতে পারবো। সো আমরা রুলস লিখে বারবার আপনাদের বিরক্ত করতে চাচ্ছি না, কারণ রুলস তো আমরা শিখে ফেলছি। তারপরে আমি এখানে যখন সলভ করব প্রত্যেকটা রুলসে আলোচনা করে দেবো যে কিভাবে এটা হচ্ছে, কেন হচ্ছে। ইনশাআল্লাহ আই হোপ আপনাদের কোনো সমস্যা থাকবে না। সো ডাবল অবজেক্ট, অনেক সময় দেখা যায় যে আমরা অ্যাক্টিভকে প্যাসিভ করার সময় নরমালি একটা করে অবজেক্ট থেকে ওটা পরিবর্তন করি, কিন্তু ডাবল অবজেক্ট থাকলে এলোমেলো হয়ে যায়, যে কোনটা থাকলে কি করব বুঝি না। সো আমরা ডাবল অবজেক্ট যুক্ত কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায় এইটা নিয়ে আলোচনা করেছি। লেটস গেট স্টার্টেড। এক্সাম্পলে দেখেন, নাম্বার 1, he teaches us English, অর্থাৎ একটা বাক্য লাগে he teaches us English। এখানে আমরা দেখি দুইটা অবজেক্ট আছে, একটা হচ্ছে us আর একটা হচ্ছে ইংলিশ। দুইটা আমি সার্কেল করে দিচ্ছি। দেখেন এই যে us এবং ইংলিশ, একটা হচ্ছে ব্যক্তিবাচক আর একটা হচ্ছে বস্তুবাচক। অর্থাৎ এই যে us ব্যক্তিবাচকটাকে বলা হয় হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর বস্তুবাচকটাকে বলা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। সো এই ক্ষেত্রে আপনি যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ধরলেই হবে, আর একটা যে অবস্থা আছে ঠিক সেই অবস্থায় রেখে দিতে পারবেন। সো আমরা যদি ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট ধরি, অবজেক্টকে যখন সাবজেক্ট বানাবো, তাহলে আজ থেকে কি হয়ে যাবে, উই। আজ থেকে কি হয়ে গেল, উই। এবার টেন্স ও পারসন অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাতে হবে। একই রুলস, কিন্তু প্রথম এপিসোডে যেটা দেখাইছিলাম সেম নিয়ম পালন করতে হবে। উই আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে সাহায্যকারী ভার্ব হচ্ছে উই এর সাথে আর। উই এর সাথে কি হয়ে যায়, আর। তাহলে উই আর। এবার মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ দেওয়া আছে টিচ, এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টট, টি এ ইউ জি এস টি, টট। অর্থাৎ উই আর টট। এরপরে সেকেন্ড যে অবজেক্টটা যেটা বাদ আছে, আর আই মিন ডাইরেক্ট অবজেক্ট, ওটা যে অবস্থা আছে ঠিক সেই অবস্থায় রাখতে হবে, ইংলিশ। অর্থাৎ উই আর টট ইংলিশ। এবার প্রিপজিশন কি ব্যবহার করতে, অতিরিক্ত অংশ। আই এম সরি, যদি অতিরিক্ত অংশ থাকে, এখানে কি কোনো অতিরিক্ত অংশ আছে, নাই, আমরাও নাই। তার মানে উই আর টট ইংলিশ। এবার প্রিপজিশন হিসেবে কি বলবে, বাই। এবার সাবজেক্টকে কি বানাইতে হবে, অবজেক্ট। এখানে সাবজেক্টটা কি, হি থেকে কি হয়ে যাবে, হিম। অর্থাৎ আনসারটা কিন্তু সঠিক হয়ে গেছে, উই আর টট ইংলিশ বাই হিম। অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেছে। নাম্বার 2, এক্সাম্পল নাম্বার 2 তে চলে আসেন। দেখেন, মাই ফ্রেন্ড হ্যাজ গিভেন মি আ নাইস গিফট অন মাই বার্থডে। এটাকে এরকম কিন্তু হয় অনেক সময়, যদি আমি আমার কথা দিয়ে উদাহরণ দিচ্ছি, বাট আমাকে কোনো ফ্রেন্ড কখনো এরকম ভালো গিফট আসলে দেয় না, কারণ আমি জানি আমার ফ্রেন্ডটা এই ভিডিও কখনো দেখবে না, সো কিছু বলে কোনো প্রবলেম নেই। আমি সরি যে ট্রুলি স্পিকিং, আমার অনেক ফ্রেন্ড অনেক সময় গিফট দিয়েছে, বাট আমি মজা করে বলছি। আর আপনাদের ফ্রেন্ডরা তো আলহামদুলিল্লাহ আমরা জানি এত ভালো ভালো গিফট দেয় যা বলার অপেক্ষা রাখে না। সো প্লিজ আমরা সময় নষ্ট না করে মূল কথায় চলে আসি। My friend has given me a nice gift on my birthday. দেখেন এখানে দুটো অবজেক্ট আছে, একটা হচ্ছে মি আর একটা হচ্ছে a nice gift. সো প্রথম এক্সাম্পলে আমি কি করছি, ইনডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্ট বানাইছি। এই এক্সাম্পলে, সেকেন্ড এক্সাম্পলে আমি কি করব, ডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্ট। অর্থাৎ দুইটাই যে করা যায়, আমি দুই ভাবে দেখা দিয়েছি। তাহলে a nice gift, একটু লেখাটা বুঝে নিন, নিজে হয়ে গেছে, আই এম সরি। তাহলে নাইস, এটা এন আই সি ই, কাইন্ডলি একটু বুঝে নেন প্লিজ। আ নাইস গিফট, আ নাইস গিফট। তাহলে অবজেক্টকে সাবজেক্ট বানায় ফেললাম, চেঞ্জ অফ পারসন অনুযায়ী সাহায্য করে। বা এটা হ্যাজ গিভেন আছে, হ্যাজ আছে, তাহলে হ্যাজ বিন। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাজ বিন প্যাসিভ ভয়েসে। তাহলে আ নাইস গিফট হ্যাজ বিন। মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম গিভেন, আই মিন দেওয়া আছে। পারফেক্টে সবসময় দেখবেন V3 দেওয়া থাকে, অর্থাৎ মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম দেওয়া থাকে। তাহলে গিভেন, আ নাইস গিফট হ্যাজ বিন গিভেন। বলছে অতিরিক্ত অংশ, এক্সটেনশন যদি থাকে, এক্সটেনশন দেখেন এখানে দেওয়া আছে, আগে মি আছে, মি আগে লিখে নেন। অর্থাৎ অবজেক্ট যেটা ইনডিরেক্ট আছে ওটা লিখে নেন। আই এম সরি, এখানে একটু ইরেজ করে নিতে হবে, নাহলে বোঝা যাবে না।
কোশ্চেনের প্যাটার্ন ইয়াটা আমি ইরেজ করে নিচ্ছি, দেখেন বার্থডে টা লেখাটা ইরেজ করে নিচ্ছি এখানে, বুঝে ফেলবেন। তাহলে গিভেন মি বলছে অতিরিক্ত অংশ কি অন মাই বার্থডে, তাহলে অন মাই বার্থডে বলছে মাই আ নাইস গিফট হ্যাজ বিন গিভেন মি অন মাই বার্থডে, একটা প্রিপোজিশন হিসেবে কি বলবে বাই, বাই সাবজেক্টে কি বানাতে হবে অবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে মাই ফ্রেন্ড, তার মানে বাই ইজ এখানে লিখে দিলাম, আপনারা একটু বুঝে নেবেন মাই ফ্রেন্ড। দেখেন आंसर হয়ে গেছে, কোশ্চেনটা ছিল মাই ফ্রেন্ড হ্যাজ গিভেন মি আ নাইস গিফট অন মাই বার্থডে, তাহলে এটাকে যখন অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে, আমি প্রথম एग्जांपले আমি কি করছিলাম ইনডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্ট বানাইছি, এবার ডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট বলতে বস্তুবাচক অবজেক্ট, আ নাইস গিফট, তাহলে আ নাইস গিফট, আ নাইস গিফট বলতে একটা গিফটের কথা বলা হয়েছে, আমরা জানি সিঙ্গুলার নাউনের সাথে অর্থাৎ সাবজেক্টের সাথে যখন ভার্ব হিসেবে সাহায্য করবে হ্যাজ বসে, সো আ নাইস গিফট হ্যাজ বিন গিভেন, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অতীত আই মিন নেক্সট যে অবজেক্টটা আছে তার মানে আপনি ইনডাইরেক্ট অবজেক্ট বসাবো মি, এবারে অতিরিক্ত অংশ অন মাই বার্থডে, এবারে একটা প্রিপোজিশন কি বলবে বাই, বেশিরভাগ ক্ষেত্রে বাই বসাইছি, এবারে অবজেক্টকে কি বানাতে হবে সরি সাবজেক্টকে কি বানাতে হবে অবজেক্ট, আর সাবজেক্ট আছে মাই ফ্রেন্ড, এখানে সাবজেক্ট আমি বানাচ্ছি মাই ফ্রেন্ড। এই হচ্ছে ডাবল অবজেক্ট যুক্ত যত ধরনের সেন্টেন্স থাক আপনি এই রুলস ফলো করবেন 100% আপনার आंसर সঠিক হয়ে যাবে, কোনো কনফিউজ হওয়ার কোনো কারণ নেই ইনশাআল্লাহ। এবার চলে আসেন নেক্সট ইয়েতে, রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত সেন্টেন্সকে অ্যাকটিভ টু প্যাসিভ, আই মিন রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত যে সেন্টেন্স আছে এখানে অ্যাকটিভকে প্যাসিভ বানায় নিতে হবে, কিভাবে অ্যাকটিভ ভয়েসকে আমরা প্যাসিভ করব, দেখেন রিফ্লেক্সিভ প্রোনাউনের তো নাম শুনছেন আপনারা, রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার জানেন হিমসেলফ, হারসেলফ, মাইসেলফ, দেমসেলফ, এগুলোকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। তো রিফ্লেক্সিভ যুক্ত অবজেক্ট যুক্ত বাক্যকে যখন আপনি মানে টেন্সে পরিবর্তন করবেন অর্থাৎ প্যাসিভে পরিবর্তন করবেন, এটা রুলস একটু ডিফারেন্ট টাইপের হয়, এটা মানে সাবজেক্ট যা আছে তাই রাখতে হবে, এগুলো কোনো পরিবর্তন করা যাবে না, অর্থাৎ অ্যাকটিভ ভয়েসের সাবজেক্টিভ প্যাসিভ ভয়েসে কি হয়ে যাবে সাবজেক্ট হয়ে যাবে, তার মানে এখানে দ্য গার্ল আছে দ্য গার্ল, লেখাটা একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন, আই এম সরি এর পরের থেকে আমি একটু ফাঁকা ফাঁকা করে লিখব, আসলে এইটা মনে করেন না যে উল্লাস স্যারের বা কি মার্কারের কালি বেশি করব নষ্ট করব, এই জন্য মানে আমরা কি প্রমাণ করতেছি, আই এম রিয়েলি সরি, আসলে উল্লাস স্যার এরকম কোনো ডিরেকশন দেয় না যে মার্কারের বেশি শেষ করতে হবে, জাস্ট এরকম লেখা হয়ে গেছে, এর পরের এপিসোড থেকে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আর একটু স্পষ্ট করে লেখার জন্য। তাহলে কাম টু দ্য মেইন পয়েন্ট, দ্য গার্ল অবজেক্টকে বা সাবজেক্টের সাবজেক্ট যেটা আছে ওইটাই বানাইতে হবে, এটা রিফ্লেক্সিভের ক্ষেত্রে, তাহলে দ্য গার্ল। এবার দেখেন টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব ফ্যান্স আছে প্রেজেন্ট ইনডিফিনিট, এইবার মেইন পয়েন্ট আছে দেখেন এখানে ফ্যান্স লেখা আছে, অনেকে জানি ফ্যান মানে হাত পা পাখা গায়ে বাতাস এরকম পড়লে ওনার একটা ফ্যান হয়ে যায়, ইটস ট্রু, ইটস রিয়েলি ট্রু, ওটা নাউন আমরা জানি ফ্যানকে নাউন হিসেবে জানি, বাট ট্রুলি স্পিকিং আপনি নাউন কোনো সময় ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, এখানে দেখেন ফ্যানের সাথে এর যোগ করা আছে, এই ফ্যান্স বাংলা এটার বাংলা অর্থ গ্রহণ করতেছে নিজে নিজেকে বাতাস করা, আই মিন দ্য গার্ল ফ্যান্স হারসেলফ, মেয়েটি নিজেই নিজেকে বাতাস করে, তার মানে দ্য গার্ল অন্য কাউকে কিন্তু বাতাস করে, আমি সরি টু সে ভাইয়ারা আপনারা কোনো মন খারাপ করেন না, শুধু মেয়েরাই বাতাস করে আমরা কি বাতাস করি না, আপনারাও বাতাস করেন, আপনাদের নিয়ে एग्जांपल পরে আসবে ইনশাআল্লাহ। তাহলে দ্য গার্ল ফ্যান্স হারসেলফ, দ্য গার্ল আসলো এখানে টেন্স অনুযায়ী সাহায্য করবে কি হবে ইজ, তাহলে দ্য গার্ল ইজ, এবার সাহায্যকারী ভার্ব লেখা আপনার মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ফ্যান হয়ে যাবে, ফ্যান থেকে কি হয়ে যাবে ফ্যান, এফ এ এন এন ই ডি, অর্থাৎ ফ্যান যখন হবে দুইটা এন হয়ে যাবে ইডি, তার মানে এটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেছে, দ্য গার্ল ইজ ফ্যান, এবার একটা প্রিপোজিশন কি বলবে বাই, নেক্সট যে কাজ করতে হবে রিফ্লেক্সিভ যে প্রোনাউনটা থাকবে ওইটাই আপনাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে, সেটা কি বাই এর পরে, অর্থাৎ বাই হারসেলফ, and answer হয়ে গেছে the girl is fanned by herself. Number 2, example number 2, the man killed himself, the man killed himself, the man killed himself, এখানে যখন আমরা আলোচনা করতেছি রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা জানি সাবজেক্ট যা থাকে তাই লিখতে হবে, তার মানে the man টেন্স অফ পারসন যে সাহায্যকারী ভার্ব was, এটা was হবে কারণ দেখেন এখানে kill দেওয়া আছে অর্থাৎ ভিডিও দেওয়া আছে, past indefinite tense দেওয়া আছে, আমরা জানি past indefinite tense থাকলে অ্যাক্টিভে প্যাসিভে দুটো সাহায্যকারী ভার্ব was অথবা were, তো the man সিঙ্গেল নাউন এইজন্য এর সাথে was হবে, তো মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম kill kill kill, অর্থাৎ kill, the man was killed, এবার প্রিপোজিশন একটা by
এবার রিফ্লেক্সিভ প্রোনাউন যেটা আছে সেটা লিখে দিলেই আনসারটা সঠিক হয়ে যাবে। তার মানে দ্য ম্যান ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। ওকে, তার মানে আমরা কি শিখলাম? ডাবল অবজেক্ট যুক্ত সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, তারপরে রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, এটা দুটো শিখছি। এর সাথে আরেকটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে কগনেট অবজেক্ট যুক্ত বাক্য কিভাবে অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। কগনেট অবজেক্টটা কি? সেটা হচ্ছে ভার্ব থেকে যে সমস্ত অবজেক্টের জন্ম নেবে সেগুলোকেই কগনেট অবজেক্ট রাখা হয়, অবজেক্ট বলা হয়। আই এম সরি, আমি একটু ইন্টারাপ্ট করি, এটা ইরেজ করে আমি এখনই দেখা দিচ্ছি, জাস্ট একটু ওয়েট করেন। আর আপনারা এর মধ্যে আমি লিখতে লিখতে আপনারা নিজেরা এটা আরেকবার কাইন্ডলি রুলসটা মনে মনে বসে ফেলেন যে কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। সেম রুলসগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। একটা রুলস দিয়ে কিন্তু আপনি সব অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারবেন অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এটা কি করতেছি আমরা? অ্যাসার্টিভ সেন্টেন্স। সো আমরা জানি কগনেট অবজেক্টকে, অর্থাৎ দেখেন কগনেট অবজেক্ট যুক্ত অবজেক্ট ওবি যে সংক্ষেপে লিখছি কিন্তু বুঝে নিন। কগনেট অবজেক্ট যুক্ত সেন্টেন্স এ দেখেন কিভাবে অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভে রূপান্তর করব। অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করার রুলস কিন্তু সেম। তো অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে, টেন্স অনুযায়ী সাবজেক্টের ভার্ব হতে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হবে, প্রিপোজিশন বসাইতে হবে, তারপরে সাবজেক্ট অবজেক্ট বানাতে হবে। সো আমরা ওই রুলস আর নট লিখতাম, জাস্ট ফর এক্সাম্পল দেওয়া, জাস্ট ফর এক্সাম্পল নাম্বার 1 খুব কমন একটা বাক্য লিখে ফেলি যেন আপনাদের জন্য সুবিধা হয়। He ran a race. খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। আরেকটা উদাহরণ লিখি। She sings a sweet song. দেখেন দুইটা एग्जांपल দিছি। নাম্বার 1 he ran a race। এই যে ran এটা ভার্ব, এখান থেকে কিন্তু আর রেসের জন্ম নিছে। তার মানে ভার্ব থেকে যে অবজেক্টের জন্ম নেয় ওটাকে বলা হয় হচ্ছে কগনেট অবজেক্ট। কি বলা হয়? কগনেট অবজেক্ট। সো কগনেট অবজেক্ট যুক্ত সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ সেম টু অ্যালাউড মানে ফলো করব। অবজেক্টকে কি বানাবো আমরা? সাবজেক্ট। আ রেস এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে, সাবজেক্টের বানাবো হচ্ছে was। কি হয়ে যাবে? was। বলতে আ রেস was মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রান, ran, run অর্থাৎ আরইএন। বলতে আ রেস was run by, এখানে হি আছে, হি থেকে কি হয়ে যাবে? হিম হয়ে যাবে। হি থেকে কি হয়ে যাবে? হিম হয়ে যাবে। সো এখানে হি দেখে যারা শি আছেন তারা মন খারাপ করে না যে হি দিয়ে উদাহরণ দিতে স্যার আমরা কি করলাম, আমরা তো ওদের প্রতি অংশগ্রহণ করি। ডেফিনেটলি আপনারাও করেন। সো আপনাদের যে দেখেন নেক্সট এক্সাম্পলটা আপনাদেরকে দিয়ে দিছি। শি সিংস আ সুইট সং। এই দেখেন সিংস হচ্ছে ভার্ব, এখান থেকে অবজেক্টের জন্ম হচ্ছে কি? সং। অর্থাৎ সিং থেকে জন্ম হচ্ছে সং এর, তার মানে অবজেক্টের জন্ম হচ্ছে ভার্ব থেকে, এটাকে বলা হয় হচ্ছে কগনেট অবজেক্ট। সো এটার উদাহরণ যখন আমরা অবজেক্টকে কি বানাবো? সাবজেক্ট। অবজেক্ট হচ্ছে আ সুইট সং, তাহলে আ সুইট সং মূল এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। আ সুইট সং বলতে একটা গানের কথা বলছে ইজ, বলতে আ সুইট সং ইজ মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ সাং। অতিরিক্ত অংশ আছে নাই, আমরাও নাই, তার মানে আ সুইট সং ইজ সাং বাই সাবজেক্টকে অবজেক্ট বানায় ফেলেন। অর্থাৎ সাবজেক্ট আছে শি, এর অবজেক্ট ফর্ম হচ্ছে হার, তার মানে আ সুইট সং ইজ সাং বাই হার। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, ডাবল অবজেক্ট, আপনার রিফ্লেক্সিভ অবজেক্ট আর কগনেট অবজেক্ট যুক্ত সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, আমি সবগুলো বিস্তারিত আলোচনা করে দিয়েছি। আমি জানি একটু সময় নিয়েই আলোচনা করা হয়েছে, আপনারা বিরক্ত বোধ করেন না প্লিজ। আপনারা যদি স্টেপ বাই স্টেপ দেখেন ভয়েস চেঞ্জে আপনাদের কোনো ঝামেলা থাকবে না। এর জন্য আমি এপিসোডগুলো ভেঙে ভেঙে আলাদা আলাদা করে দিচ্ছি। আই হোপ ইউ গাইস আর এনজয়িং মাই ক্লাস, and if you enjoy the class please don't forget to comments below our comment section, and just share and like with your friends for this class on the creative education। এটা আপনারা একটু শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সাথে, আর আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন। সে পর্যন্ত সবাই নেক্সট এপিসোড পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আডিয়াস।